আরিফা চায়ের ট্রে ধরিয়ে দিয়ে বলল, যাও পারুল বসার ঘরে দিয়ে আসো। পারুল মাথা কাত করে হাতে তুলে নিয়ে ছুটলো। আরিফা ফের বলল, ধীরে পারুল, পড়ে যাবে। আমি পারিব না বাবু, অত দুর্বল পা নয় মোর। বলে শাহমত ও শাহাবুদ্দিনকে উদ্দেশ্য করে বলল, এই পর পুরুষ দুটো তোদের চা নে খেয়ে উদ্ধার কর। শাহমত ভ্রু কুচকে শাহাবুদ্দিনের দিকে তাকালো। সে ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁকা করে তাকিয়ে আছে পারুলের দিকে। পারুল চায়ের কাপ তুলে শাহাবুদ্দিনের সামনে ধরে বলল, অমন হামেলায় আছিস কেন? ঢাইলা দিব নাকি? শাহাবুদ্দিন কেসে উঠে পারুল মাথায় থাপ্পড় দিতে দিতে বলল, বালাই ষাট, বালাই ষাট। শাহমতের কাশি পেলেও বহু কষ্টে চেপে গেল। শাহাবুদ্দিন অসহায় চোখে তাকালো ভাইয়ের দিকে। তিনি চোখের ইশারায় বোঝালেন, কিছু করার নেই, তোর ভাবির আদেশ, এই মেয়েকে রাগ দেখানো যাবে না। শুভ দৃষ্টিটা হইলে চাটা খেয়ে নে, একটু পর আইসা কাপ নিয়ে যাইমু। বলেই হন হইয়ে চলে যায় সিঁড়ির দিকে। শাহাবুদ্দিন বিড়বিড় করে বলল, ইকুয়ান সামলায় কি করে? এটা মেয়ে না জল্লাদ, আর একটু হলে মাথায় 12টা বাজত। ভর দুপুরে রোকমান মদ গিলে কেঁদে ফুটে বের হয়ে আসছে। পারুল দেখে থামলো, বলল, কি রে, চোখে কি হয়েছে তোর? রোকমান দাঁড়ালো। কিছুক্ষণ ভাবলার মতো তাকিয়ে থাকার পর ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। পারুল ভ্যাবাচাকা খেয়ে বলল, তোরে কি মুই গালি দিনু রে হতভাগা? চুপ কর। আমি তো ভাবি শাকসবজি হয়ে গেছি, আমাকে খাবার দরকার। পারুল ফের ভ্যাবাচাকা পড়ল, না বুঝে বলল, কি? বসার ঘর থেকে শাহমত বলল, হারামজাদাটা আবার কিলেসে, ওর সাথে কথা না বলে তোমার কাছে যাও। পারুল ভয়ে ভয়ে চলে যেতেই রোকমান ফের বলল, আমি খাইনি ভাবি, খেয়েছে তো মেয়েরা। ভাবি মদ খেলে মেয়েরা নাচে, আর আমি তো আজ মেঘ হয়ে গেছি। বলেই ফের কেঁদে উঠল রোকমান। পারুলের হাসি পেল, চেপে ধরে বলল, তোর কি মাথার স্ক্রু ঢিলা হয়েছে রে হাত পাগলা বেডা? আবল তাবল বকছিস কান? বাচ্চাদের মতো চোখের পানি মুছে নিয়ে রোকমান বলল, ভাবি তুমি জানো আমার জীবনে শুধু একটি লেবু ছিল, সেটাও কেড়ে নিল। বলেই ফের কেঁদে উঠতেই উপর থেকে ইরাবালা বলল, কি হয়েছে পারুল? রোকমান এবার পা মেলে বসে পড়ল। পারুল হা মেলে তাকিয়ে থাকার পর ইরাবালার দিকে তাকিয়ে বলল, ওর নাকি লেবু হারাই গেছে আম্মা। ইরাবালার অবেলা মনে মনে গালি দিয়ে বলল, একটা ছেলেকেও মানুষ করতে পারেনি, শুধু মুখে বড় বড় কথা। তোর বউ কোথায়? শাহমতের দিকে তাকিয়ে শাহাবুদ্দিন বলল, কক্ষে আছে মনে হয়। শাহমত চায়ের চুমুক দিয়ে বললেন, বাসে গেল। চলে আসো পারুল, অমন ছেলে আমার হলে গরুর গাড়ির নিচে ফেলে দিতাম, পিষে মরতো গরুর পায়ে। ইরাবালার কথায় রোকমান আজাহারি করতে করতে বলল, মদ খেলে আমি গাড়ির চাকা হতে পারি। ভাবি আমাকে রাস্তায় ছাড়ো, দয়া করে আমায় রাস্তায় ছাড়ো। খিলখিল করে হেসে উঠে পারুল। ইরাবালা ধমক দিয়ে বলল, চুপ করো পারুল, কক্ষে আসো। কতবার বলবো জোরে না হাসতে? বলতে বলতে কক্ষে গিয়ে ঢুকলেন ইরাবালা। পারুলও হাসি আটকে চলে যায়। দরজার আড়াল থেকে একরাম সরে যায়। ভিতরে এসে মদের গ্লাস ঘোরাতে ঘোরাতে বলল, Who is this girl? So beautiful smile. What is the abundance? Just point me tonight. এই মেয়ে, এত সুন্দর হাসি, কি মায়াময় চেহারা। একেই তো আজ রাতে আমার চাই। বিকালের গোধূলি শেষে ইরাবালা নিঃশব্দে ছেলের কক্ষে আসলেন। তখন ইকরাম ঘুমে আচ্ছন্ন, সে উপর হয়ে শুয়ে আছে। ইরাবালা পরম যত্নে ছেলের উন্মুক্ত পিঠে হাত বুলিয়ে দিতে দিতে ভাবলেন, গায়ের রং, মুখে আদর, বাবার মতো হলে কি হবে? ওনার মতো নরপিশাচ হয়নি, এই অনেক। তবে যা করি বাবার মন রক্ষার্থে যে করে সে আমার জানা আছে। আর দুটো আমার হয়েছিল খাদ বদমাইশ। আমার মতো যেমন কালো তেমনি মনও কালো, ঠিক বাপের মতো। বড়টা মরে গিয়ে শান্তি রেখে গেছে। ইকরাম বলে উঠল, কি বিড়বিড় করছেন আম্মাজান? ইরাবালা ঠোঁট এড়িয়ে হাসেন, বলেন, তোমার সাথে কথা ছিল ইকরাম। ইকরাম পাশ ফিরে শুয়ে বলল, শুয়ে শুনলে কি অপরাধ হবে আম্মাজান? না পাগল ছেলে। ইকরামের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোমার বিবাহ নিয়ে চিন্তিত ইকরাম। তুমি মত দিলে একটা ব্যাপারে এগুতে চাই। ইকরাম এবার উঠে বসলো, মায়ের দিকে তাকিয়ে বলল, মতামতের কি আছে আপনি সরাসরি বলুন। ইরাবালা উঠে জানালার কাছে এসে দাঁড়িয়ে বললেন, আরফার বোন আসিয়ার সাথে তোমার বিবাহ দিতে চাই। হঠাৎ ইকরামের বুক ধক করে উঠল অজানা শিহরণে। ইরাবালা পিছনে ফিরে তাকায়, দেখলো ইকরামের মলিন মুখ। আনমনে হেসে বললেন,
তোমার কি পছন্দ আছে ইকরাম, বলতে পারো। ইকরাম তপ্ত শ্বাস ছেড়ে মায়ের দিকে এগিয়ে এসে বলল, না আম্মাজান, আপনি যা ভালো বুঝবেন, আমার কোনো কিছুতে দ্বিমত নেই। ইরাওয়ালা ছেলের গাল ছুঁয়ে দিয়ে হাসলেন। আসছি বলে চলে গেলেন। ইকরাম মন খারাপ করে বাইরের দৃষ্টি রাখতেই দেখলেন নীলিমা কাজে উপস্থিত। সহসাই রেগে যায় ইকরাম, হাত মুষ্টিবদ্ধ করে নিল, পাঞ্জাবি পরে ছুটল নীলিমার উদ্দেশ্যে। ইকরাম উপস্থিত হওয়ার পরপরই ছুটির ঘন্টা বাজলো। ইকরাম পা থামিয়ে দাঁড়িয়ে পড়ল একপাশে। ইখন কিছু মেয়ে ও মহিলাদের নাম নিয়ে ঘোষণা দিয়ে মহলের পাশের আম গাছটার নিচে দাঁড়িয়ে থাকতে মহিতুল ও আসমানি নীলিমাকে সাবধানে থাকতে বলল। মোহিত বাইরে আছে বলে পা বাড়িয়ে চলে যায়। ইকরামের সামনে আসতেই মোহিত চিবুক নামিয়ে চলে যেতে ইকরাম বলে উঠল। দাঁড়াও মহিদুল। মোহিত দাঁড়িয়ে পড়ল চিবুক নামিয়ে। ইকরাম বলে উঠল, নীলিমাকে নিয়ে চলে যাও, অসুস্থ শরীর নিয়ে থাকার দরকার নেই। মোহিত কিছু বলার পূর্বে রোকমান এসে ভাঙা গলায় ঢুলে ঢুলে বলল, আমার আসমানের পরীকে কেউ দেখছো? মোহিত চিবুক তুলে নিল। ইকরাম ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি তোর আসমানের পরে? ঘুরতেছে। এইটুকু বলেই থামলো রোকমান। মোহিতুলের খুব হাসি পেল। ইকরাম ফের জিজ্ঞেস করলো, কি করতেছে? আমার মাথা। মহিদুল ঠোঁট টিপে হাসে। ইকরাম বেজায় রেগে গিয়ে বলল, ভর দুপুরে মদ খেয়ে মাতলামো হচ্ছে, যা মলে ফিরেছে। মহলও ঘুরতেছে। একটু মজা করার জন্য মোহিত বলল, আপনার আসমানের পরিটাকে বললেন না যে ছোট জমিদার? আমার আসমানের পরীও ঘুরতেছে, আপনিও ঘুরছেন ভাইজানও। বলার পূর্বেই রোকমানের গালে চড় বসিয়ে দেয় ইকরাম। ইকরাম গালে হাত দিয়ে বাচ্চাদের মতো কেঁদে উঠে বলল, আমার আসমানের পরী ও আমার আসমানের পরী। বলতে বলতে চলে যায় রোকমান। ইকরাম মোহিতের দিকে তাকালো। মোহিত হাসি আটকে রাখলো। এতক্ষণে মেয়েরা দাঁড়িয়ে পড়েছে সেটায়। ওদিকে ইকরাম মোহিত গিয়ে দাঁড়িয়ে পড়লো। ইকরাম ইখওয়ানকে বলল, মহিদের বোনকে যেতে দে, ওর শরীর খুব খারাপ। নীলিমা চোখ তুলে ইকরামের দিকে তাকালো। ইকরাম বেশিক্ষণ সে চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না। নীলিমা মোহিতের দিকে তাকিয়ে বলল, এত দরদ প্রকাশ করতে হবে না ভাইজান, আমি ঠিক আছি। আমার কথার উপর কথা বলে আমি একদম পছন্দ করি না। জুতো মেরে গরু দান, বিষয়টা কেমন দেখায় না সাহেব? জুতোর মার খাওয়া মানুষকে এত বড় কিছু পাওয়ার সম্ভাবনা দেখাবেন না, পরে দেখলেন হিতে বিপরীত হয়ে গেল। নীলিমা চুপ কর, ঠিক আছে থাক, আমি বাইরেই আছি। মোহিত চলে যায়। ইকরাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় নীলিমার দিকে। নীলিমার দৃষ্টি সরিয়ে চিবুক নামিয়ে নেয়। সহসা সেখানে জন, এবরাম ও শাহমত উপস্থিত হয়। ইকরাম দূরের ইখওয়ানের দিকে তাকালো। সে কাজে ব্যস্ত। এবরাম ইংরেজিতে বলল, আজ আমার কাউকে লাগবে না বাবা, তোমার দরকার হলে নাও। জন পাল্টা জবাবে বলল, আমার তো তুলি মেয়েটাকেই লাগবে, কিন্তু জমিদার সাহেব কি রাজি হবেন? বলে শাহমতের দিকে তাকালো। শাহমত পুরোপুরি ইংরেজি বাংলা না বুঝতে পেরে ইকরামের দিকে তাকায়। ইকরাম রাগে চোখে তাকিয়ে চলে যায় ইখওয়ানের দিকে। শাহমত ভয়ে ভয়ে সায় জানালেও বিড়বিড় করে বলল, রোহিত কাজে কয়ে থাকে, কাজের সময় পাওয়া যায় না। জন দাঁত খেলিয়ে হেসে তুলির হাত মুঠোয় নিতেই তুলি চিবুক নামিয়ে কাঁদতে লাগলো। ভয় তার শরীর কাঁপছে বুক। নীলিমা বোঝার চেষ্টা করছে কি করতে চলছে এরা। তুলির হাত ধরে এত খুশি বা কেন? প্রশ্ন চাপা না রাখতে পেরে নীলিমা বলে উঠল, ওকে নিয়ে কোথায় যাবেন জমিদার সাহেব? শাহমত রাগ হলেও দমিয়ে রেখে বলল, তুলিকে বকশিস দিবেন উনি। বকশিস? হ্যাঁ বকশিস। ওর কাজ ওনার কাছে ভালো লেগেছে। এমনভাবে প্রশ্ন করছো যেন তুমি জমিদার আর আমি পরিবেশক। মাফ করবেন জমিদার সাহেব। ঠিক আছে ঠিক আছে, আসো তোমরা এখন। বলে জমিদার সাহেব চলে যায়। পেছনে পেছনে পা বাড়িয়ে দেয় ওরা। তুলি অসহায় চোখে তাকালো নীলিমার দিকে। নীলিমা তখনও বোঝার চেষ্টা করছে তুলির অসহায় চোখের ভাষা। জান, আজ রাতে বন্দরের জাহাজ ব্যবসায়ীর কাছে তো মালামাল পৌঁছে দিয়ে বুঝিয়ে দিতে হবে। রোকমান তো ভর দুপুর থেকে মাতলামো করছে। ইখওয়ানের কথা ইকরাম বলল, আর রহিমকে তোর সাথে পাঠিয়ে দিচ্ছে। আমি যাব ভাইজান। তো কে যাবে? আমি? অন্যের আশায় না থেকে এখন থেকে কাজ নিজের হাতে নে। আর বাকিরা তো নারীর বাসায় পড়েছে, তুইও চাস নাকি? না না ভাইজান, ছিছি, আমি যাব। তবে পারুলকে বলে দিয়েন ফিরতে ফিরতে মধ্যরাত। ঠিক আছে, সাবধানে যাবি। আমি আব্বাজানকে বলে রহিমকে পাঠিয়ে দিচ্ছে। মাগরিবের আজানের বেশি সময় নেই। পশ্চিম আকাশে সূর্যের লাল আভা ডুবন্ত। চারপাশে কিচিরমিচির পাখির ডাকে জানিয়ে দিচ্ছে সন্ধ্যা হয়ে আসছে। এবার ঘরে ফেরার পালা। মোহিত ও নীলিমা তখন বাড়ির পথে। নীলিমা অসুস্থ হওয়ায় ধীরে ধীরে হাঁটছে। মোহিত পিঠে নিতেই চাইলে নীলিমা এক প্রকার লজ্জায় ওঠেনি। হাজার হোক, যথেষ্ট বড় হয়েছে সে। মোহিত কারো চিৎকারে সামনে ভালো করে চোখ রাখলো। দেখলো এক কিশোরী, যার এলোমেলো চুল, পরনে রাজকীয় পোশাক।
সে প্রাণে দৌড়ে আসছে। মহিদুল লক্ষ্য করলো মেয়েটির পিছনে কুকুর, তাদের পিছনে আবার কয়েকজন লোক। দুটো লোক পালকি নিয়ে দৌড়ে আসছে। নীলিমার এমন দৃশ্যে হাসি পেল, আটকে না রাখতে পেরে খিলখিল করে হেসে ওঠে। মোহিত ধমক দিয়ে চুপ থাকতে বলে উঠল, ওই গাছের আড়ালে লুকাকে, আবার পুকুরে পড়ে যাস না। নীলিমা বুঝলো তার ভাইজান এবার মেয়েটাকে কুকুরের হাত থেকে বাঁচাবে, তাই চুপচাপ গিয়ে গাছের আড়ালে দাঁড়িয়ে পড়লো। মেয়েটি হাত নাড়িয়ে বলল, যাবেন না, দয়া করে যাবেন না, আমাকে বাঁচান। মেয়েটি কাছে আসতেই মোহিত মেয়েটির হাত ধরে টেনে নিয়ে আসে গাছের আড়ালে। তবে মেয়েটি পুরো শরীর মোহিতের উপর ছেড়ে দেওয়ায় মোহিত তাল সামলিয়ে না নিতে পেরে পড়ে যায় পুকুরে। সাথে পড়ে যায় মেয়েটিও। কুকুরগুলো ল্যাজ নাড়িয়ে নাড়িয়ে নীলিমার দিকে তাকিয়ে আছে, বোঝাচ্ছে এবার তোর পালা। নীলিমা তো ভয়ে শেষ, দিশা পাচ্ছে না সে এখন কি করবে, কোন দিকে দিশানা পেয়ে সেও লাফ দিল পুকুরে। নীলিমা ডুব থেকে উঠে দেখলো মেয়েটি তার ভাইজানের গলা জড়িয়ে ধরে আকুতি করে বলছে, ছাড়বেন না, আমি সাঁতার জানি না, দয়া করে উপরে তুলুন, ডুবে গেলে মরে যাব। নীলিমা ফিক করে হেসে মুখের পর্দা সরিয়ে বলল, গলা অবধি পানি, ডুবে যাবেন না, নামুন আর আমার লজ্জিত ভাইজানকে ছাড়ুন। মেয়েটি লজ্জা পেয়ে ধীরে ধীরে নেমে দাঁড়িয়ে পড়ল। পরপর দাঁত কেলিয়ে হেসে বলল, আমি আসিয়া, নীলকুঞ্জ মহলের উদ্দেশ্যে এসেছি। পালকি থেকে উকি দিতেই দেখতে পেলাম কি সুন্দর প্রকৃতি, তাই নেমে উপভোগ করছিলাম দুহাত মেলে। বলার পর দু হাত মেলতেই এক হাত গিয়ে লাগলো মোহিতের গালে। আছিয়া দাঁতে জিহ্বা কেটে বলল, দুঃখিত। সমস্যা নেই। হ্যাঁ, আর ঠিক পরপরই কুত্তাগুলো আমাকে তাড়া করতে লাগলো, পালকিতে ওঠার সময়ও দিল না। বলেই জোরে নিঃশ্বাস নিয়ে হাসলো আছিয়া। নীলিমাও হাসলো। মোহিত বিরক্ত হয়ে চলে যেতেই আছিয়া বলল, আপনি দেখতে মারাত্মক, কি সুদর্শন। আপনি কি কোনোভাবে ইকরাম শরীফ? নীলিমা ভ্রু কুচকে তাকিয়ে রইল। মোহিত অবাক হয়ে বলল, আমি কেন ইকরাম হতে যাব? আমি মহিদুল সরকার। আছিয়া ফের দাঁতে জিহ্বা কেটে বলল, দুঃখিত, আসলে ওনাকে কখনো দেখিনি তো। আপা চিঠিতে বলতো দেখতে সুদর্শন, লম্বা চওড়া আর গম্ভীর লোক, আপনিও ঠিক তেমনই। বলেই ফের হাসলো আছিয়া। নীলিমা বলল, কে হন উনি তোমার? তাড়াতাড়ি উঠায়, ঠান্ডা লাগবে। বলতে বলতে চলে যায় মোহিত। আছিয়া ওটার জন্য পা বাড়িয়ে দিল, বলল, আমার আপার দেবর। কি বলো, ওনার সাথে আমার বিয়ের কথা চলছে? পাড়ে বসে আছে আছি। আচ্ছা, ওনার সাথে কি আমাকে মানাবে? নীলিমা হাসলো, ভাবলো, কি মিশুক, মনেই হচ্ছে না কোনো জমিদারের মেয়ে উনি। কত চটপটে স্বভাব। যাক, পারলটার ভালোই হবে, নিজের মতো একটা সঙ্গী পাবে। তুমিও বুঝি দেখোনি? নীলিমা উঠে দাঁড়ালো আছিয়া। নীলিমা বলল, খুব মানাবে। শ্যামবর্ণের অধিকারী আছিয়া, মোটামুটি শরীর আছে বললেই চলে। ইকরামের হয়তো বুক থেকে হবে, নয়তো আরেকটু নিচে, তবে চোখে মুখে মায়ার মোহনচাল, হাসলে মারাত্মক লাগে। আছিয়া ঠোঁট এলিয়ে হেসে বলল, তুমি তো দারুণ সুন্দর, বিশেষ করে চোখ দুটো। চলেন ছোট আম্মা, কুত্তাগুলোকে অনেক দূরে রাইখা আসি। হাঁপিয়ে উঠেছেন তারা। আছিয়ার মায়া হলো, বলল, থাক, অনেক কষ্ট হলো তোমাদের, এক কাজ করো, চলো আমরা হেঁটেই যাই। বলেই মোহিতের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, নায়কের মতো দেখতে শুনুন, জমিদার মহল কি বেশি দূরে? নীলিমা ঠোঁট টিপে হেসে অন্যদিকে তাকালো। মোহিত তখন থেকে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিল। বিধায় হাত নামিয়ে নিয়ে বলল, বলেই হাঁটা ধরল সামনে। নীলিমা সাবধানে যেতে বলে চলে যায় মোহিতের পিছনে পিছনে। সচরাচর ইকরাম মহলে ফেরে সবাই ঘুমিয়ে পড়লে। তার জানা নেই যে আছিয়া এসেছে। আরেফা আছিয়াকে নানান কথা বুঝিয়ে সুজিয়ে রেখেছে সাথে। তার এক কথা, আজকে ইকরামকে সচক্ষে দেখবে। আরেফা পালিয়ে আসায় পরিবারের সাথে তেমন যোগাযোগ হয়নি। ইকরামের বড় ভাই ইকবালের মৃত্যুর পর থেকে যোগাযোগ হওয়ার কথা ওঠে আছিয়াকে নিজ দেবরের সাথে বিবাহ দেওয়ার। মেয়ে আরেফার কথায় তার বাবা আছিয়াকে পাঠিয়ে দেন নীলকুঞ্জ মহলের উদ্দেশ্যে। যদিও আছিয়ার কিছুটা জেদ ছিল। আছিয়া কয়েকবার ইকরামের কথা চিঠিতে পড়েছিল। বর্ণনা অনুযায়ী শোনার পর থেকেই আছিয়ার মন সবসময় ইকরামকে দেখার জন্য আঁকপাকু করত। তাই সে আর দেরি করবে না, সে যে করেই হোক আজ রাতেই ইকরামকে দেখবে। তাই না ঘুমিয়ে ঘুমানোর ভান ধরে শুয়ে আছে বোনের পাশে। ইকরাম মহলে ফিরতেই মনিকা এসে সামনে দাঁড়ালো। ইকরাম রাগান্বিত চোখে তাকালো। মনিকা রহস্য হাসি দিয়ে বলল, শুনলাম বিয়ের পিড়িতে বসছো, এত তাড়াতাড়ি সামনে উঠলে ইকরাম? দয়া করে আমার বাপ মুখে আমার নাম নেবে না, আর সামনেই না উঠে কি তোমার পা ধরে কাঁদবো যে আমার কাছে ফিরে এসো? তুমি চাইলে
রাতে আসতে পারি। কেন স্বামী পর্যাপ্ত সুখ দিতে পারছে না? না বলে রোহিতকে বলিও সুখ দেওয়ার মতো লোক পৌঁছে দিবে কক্ষে। মুখ সামলে কথা বলো ইকরাম। তুমি নিজেকে সামলাও মনিকা, আমি ব্যবহার করে জিনিস পছন্দ করি না। বলেই চলে যায় ইকরাম। সেদিকে অপলক তাকিয়ে থাকার পর মনিকা দাঁতে দাঁত চিবিয়ে রাগে গজগজ করে চলে যায়। রোকমানের হাতে মদের বোতল এমন ভাবে বুকে জড়িয়ে ধরে আছে যেন অমূল্য সম্পদ। হেলে ধুলে সে পারুলের কক্ষে আসলো। পারুল তখনও জেগে আছে। রোকমানকে দেখে পারুল জানালা থেকে সরে এসে বলল, তুই এত রাত্রে? মদের বোতল এগিয়ে দিয়ে বলল, ধরুন বলছি। পারুল হাতে নিয়ে বলল, তোর ধান্দা কি কত? দেখ যতই বাহানা কর লাভ নাই। মুই পারুল খেপা গেলে কিন্তু অবস্থা নাজেহাল হইব তোর। রোকমান ওর কথা বুঝলো কি না বোঝা গেল না। সে ঢুলতে ঢুলতে এগিয়ে এসে পারুলের গালে এক আঙুল টিপে ধরে বলল, শুধু একবার হ্যাঁ, তুই শাড়ির আঁচলটা সরা। আমি শুধু একবার হ্যাঁ। পারুল ভ্রু কুঁচকে বলল, তুই শুধু একবার কি? বিধুটে হাসি দিল রোকমান। পারুলের ভয় হলো। দূরে সরে আসতেই রোকমান আঁচল টেনে ধরে। আঁচল রোকমানের হাতে। পরপর হেরে তুলে দরজায় সে দাঁড়ালো ইমরান। পারুল চমকে উঠে দুপা পিছিয়ে যায়। বুক থেকে শাড়ি পড়ে যায়। ওরা দুজনে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। পারুল কি করবে হদিশ পায় না। শুধু তোতলানোর সুরে বলল, খবরদার মোর কাছে এগোবি না, নাইলে কিন্তু মুই চিৎকার করবো। বলা শেষ হতে না হতেই রোকমান তড়িৎ গতিতে গিয়ে পারুলের মুখ চেপে ধরল। এব্রাহিম মৃদুতে হাসি দিয়ে এগিয়ে যায় পারুলের দিকে। মেহমানদারি কক্ষে বসে মদ গিলছে রোকমান ও এব্রাহিম। সাথে দুঃখের সাথে গিলছে ইখন। ইখনের চোখ পেয়ে পানি পড়ছে। সে মুছছে আর বিড়বিড় করে কি যেন বলছে। রাত হয়তো শেষ পরিভাগে, ভোর হতে হয়তো বেশি সময় নেই। তারা নেশায় এমন বোধ হয়েছে যে পরিচিত কেউ আসলে চিনবে কিনা সন্দেহ। আছিয়া কখন যে ঘুমিয়ে পড়েছে সে খেয়াল নেই। ঘুম ভাঙতেই সে চোখ মেলে তাকায়। বসে তড়িৎ গতিতে চারপাশে নজর ফিরিয়ে দেখলো ঘুটঘুটে অন্ধকার। ভাবলো এতক্ষণে হয়তো ইকরাম ফিরেছে। কোনো কিছু বিবেচনা না করে খুব সাবধানে নামলো পালঙ্ক থেকে। পা টিপে টিপে এগিয়ে এসে ধীরে দরজা খুলে বেরিয়ে পড়লো। ওড়না মাথায় দিয়ে পা বাড়ালো সামনে। কিছু দূর যেতেই থামলো। ভাবলো, আমি তো ইকরামের কক্ষ চিনি না, তাহলে এখন উপায়? আচ্ছা একবার তো ঘুরেই আসি। বলেই পা বাড়িয়ে দিল। হেঁটে হেঁটে বসার ঘর পেরিয়ে সামনে হাঁটতেই লাগলো। পথ শেষে উকি দিয়ে দেখলো ডান পাশের একটা কক্ষে আলো। ভাবলো, না এভাবে হবে না, যাই রুমঝুমকে ডেকে তুলি। উফ, আমার এত উত্তেজনা কেন হচ্ছে? কেন যে দমেও রাখতে পারছি না? এ নিয়ে দাদি তো কমও কথা শোনায় নেই। এও বলেছে সব কিছুতে এত উত্তেজনা ভালো না, বিপদে পড়বি, কচু হবে আমার। বলেই চলে যেতেই হাসির শব্দ থেমে যায়। ডান দিকে ফের তাকালো। দেখলো কয়েকটি পুরুষ কণ্ঠের হাসির শব্দ। হয়তো ওখানে ইকরাম আছে, যাই শুধু একবার দেখে চলে আসবো, যাতে সকালে চিনতে ভুল না হয়। সে আবারও ভাবলো। যেই ভাবা সেই কাজ। বড় বড় পা বাড়িয়ে এসে দরজার সামনে থামলো। দু হাত মেলে দরজা খুলে দেয়। পরপরই লজ্জায় পড়ে যায় আছিয়া। এখানে ইখন, রোকমান ও এব্রাহিম খালি শরীরে। ওরা কামুক নয়নে তাকিয়ে রইল। লজ্জা ভেঙে আছিয়া বলল, আচ্ছা এখানে ইকরাম শরীফ আছে? কথাটি কারোরই কানে পৌঁছায়নি। ইখন এগিয়ে এসে দরজায় ভর দিয়ে ঝুঁকে পড়ে। আছিয়া সামান্য হেলে বলল, আস্তে। কে তুমি রমণী? আছিয়া হেসে বলল, আমি আসিয়া। রোকমানের কানে পৌঁছালো নীলিমা নামটি। তড়িৎ গতিতে উঠে এসে বলল, আমার আসমানের পরি। এব্রাহিম বলল, আজকে রাতটা তাহলে বিফলে যাচ্ছে না? আছিয়ার ভয় হতে লাগলো। এদের সুবিধার মনে হলো না। ঢোক গিলে মিছে হাসি দিয়ে চলে যেতেই ইখন হাত ধরে বলল, আমাদের কামনা বাসনা পূরণ করো হে রমণী। বলে খিলখিল করে হেসে ওঠে তিনজন। আছিয়া চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলো। হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন। আছিয়া কিছু বুঝে ওঠার আগেই রোকমান মুখ চেপে ধরে কক্ষে নিয়ে আসলো। এখন দরজা লাগিয়ে দিয়ে এগিয়ে এসে ওড়না নিয়ে ছিঁড়ে দুভাগ করলো। সকালবেলা মহলের কালো রঙের আলোয় ভরে গেছে। রোদ ওঠার আগেই চারপাশে অদ্ভুত এক অন্ধকার ছড়িয়ে পড়েছে। সবাই নিজেদের জীবনের ঝঞ্ঝাটে ব্যস্ত, কিন্তু তারা জানে না রাতের অন্ধকারে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে। সে রাতে একটি বিশাল আগুনের শিখা মহলের এক প্রান্তে জ্বলে উঠেছিল তার নিঃশব্দের আজাহারিতে। দুর্ঘটনার খবর কেউ জানে না।
না, তবে আলো আসার সাথে সাথে আরিফার মধ্যে অজানা ভয় যাচ্ছে। নিত্যদিনের সূর্য খুশিতে উদিত হলেও বোনের কথা ভেবে বিষাদে রূপ নিল সকালটা। আজানের ধ্বনি কানে আসতেই আরিফা উঠে পড়ে। পাশে বোনকে না দেখে ভাবলো উঠে পড়েছে, কিন্তু পরপর সারা মহল খুঁজেও না পেয়ে ভয়ে বুকের ভেতর ধক ধক শব্দ হতে লাগলো। পায়ের গতি বাড়িয়ে দেয়, চলে আসে ইকরামের কক্ষের সামনের দরজায় সমানে দরজায় শব্দ করতে ইকরাম বেরিয়ে আসে। ঘুমু ঘুমু চোখে তাকিয়ে বলল, কি হয়েছে ভাবি সাহেবা? আম্মাজান ঠিক আছেন? দম ফেলছে অনবরত। পরপর কয়েক ঢোক গিলে আরিফা বলল, যাবে আমার হতবিহ্বল হয়ে যায় ইকরাম। কাল বিয়ের কথা হতে না হতেই আজই মেয়ে দেখার কথা বলছে, মুখে বলল, সকাল সকাল আপনার বোনকে কোথায় পাবো ভাবি সাহেবা, যে দেখবো? বোন আসিয়াকে দেখেছো? না না, ও তো কালই এসেছে। ভোর থেকে কোথাও খুঁজে পাচ্ছি না, বাগানেও নেই ইকরাম। আমার অবাক হয়ে ইকরাম বলল, কি বলছেন? এসেছে কাল, আমি দেখলাম না, তার আগে হারিয়ে গেল? আরিফা কান্না জড়িত গলায় বলল, খচখচ করছে। দয়া করো ইকরাম, মজা না করে আমার বোনটাকে খুঁজে দাও। ওর কিছু হলে আমি যে বাপ জানে। সে সময়ে হন্তদন্ত হয়ে আসে পারুল। ইকরামকে দেখে বলল, সাহেব, তুই যে কইলি কালাহাতি ফিরতে ফিরতে অনেক রাত হইব, সকাল হয়ে কই আসলো না তো? মনিকা এদিকে পা বাড়িয়ে দিতে দিতে বলল, মহলের দক্ষিণ কক্ষে হাসাহাসির শব্দ শুনেছিলাম। পারুল আর দাঁড়িয়ে থাকলো না, ওদের রেখেই বড় বড় পা বাড়িয়ে চলে যায়। পিছন পিছন ছুটলো আরিফা। ইকরাম ভিতরে ঢুকলো কাপড় পরিধানের জন্য। পারুল দৌড়ে এসে দরজার সামনে থামলো। বক্ষপিঞ্জরের উচ্চাটনে অস্থির। পালুতে কেউ নেই কক্ষে। আরিফা এসে থামলো, জোরে জোরে নিঃশ্বাস দমিয়ে রাখার চেষ্টা, বলল, ফিরতে পারবো না। পারুল মন খারাপ করে চলে যায়। আরিফা চারপাশে নজর ফিরিয়ে দেখলো, কিছু না পেয়ে চলে যায় সে। ইকরাম মাঝপথে পারুলকে দেখে বলল, কক্ষে কেউ নেই? না সাহেব। ইকরাম মহা চিন্তায় তলিয়ে গেল। মনিকা বিড় করে বলল, ওরা তিনজন তো ওখানেই ছিল, আসিয়াকেও তো ওরা মেরে ফেলেনি তো। আমি তো শুধু চেয়েছিলাম নষ্ট হয়ে যাক আসিয়া। তারপর দেখতাম ইকরাম ব্যবহার করা জিনিস নিয়ে কিভাবে সংসার করে। কি হয়েছে ইকরাম? ইরাবালার কথায় আরিফা কান্না আটকে বলল, কই কেউ নেই তো। আমার তোর ছেলেও তো ফিরে না, কোন বিপদ হইল না তো? আছে আমার কক্ষে। বলেই তিনি ভিতরে ঢুকলেন। আরিফা স্বস্তির নিঃশ্বাস নিতে নিতে চলে যায়। পারুল মন খারাপ করে দাঁড়িয়ে রইল। ইকরাম বাহু ধরে বলল, মন খারাপ করিও না পারুল, আমি খোঁজের লোক পাঠিয়ে দিচ্ছি। বলেই বাইরের উদ্দেশ্যে পা বাড়ায়। বসার ঘর অতিক্রম করে বাইরের দিকে পা বাড়িয়ে দিতেই ইখওয়ান ভিতরে প্রবেশ করলো। পারুল দৌড়ে গিয়ে ধরতেই ইখওয়ান হাত উঁচিয়ে বলল, দাঁড়া। পারুল থমকে দাঁড়ালো। ইকরাম ওদের একা ছাড়তে পা বাড়ালো নিজের কক্ষে। একটু পর বের উঠতে হবে। ইখওয়ান পারুলের দিকে তাকালো। সহসা মনে পড়লো কাল রাতের কথা। সে যখন আসে বসার ঘরের দিকে, দেখতে পায় রোকমান ও এব্রাম তাদের কক্ষ থেকে বেরিয়ে যায়। ইখওয়ান দৌড়ে এসে কক্ষের সামনে দাঁড়াতেই থমকে যায় দ্বিগুণ। পারুল হাঁটুতে মুখ চেপে গা দুলিয়ে কান্না করছে। কি হয়েছে তোর? হুশ হয় ইখওয়ানের। কিছু না বলে চলে যেতেই পারুল ফের বলল, কইলি না যে আমার শরীরের ময়লা আছে। বলেই হনহনিয়ে চলে যায় ইখওয়ান। পারুল কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে, তারপর ছুটলো রান্নাঘরে খাবার নিতে। নীলিমা তুলির পাশে বসে কাজের ফাঁকে ফিসফিস করে বলল, মহলে নিয়ে গিয়া কি করাই তোমাকে? নির্ভয়ে বলো, আমি কাউকে বলবো না। তুলি মুচকি হেসে বলল, ওনাবার হাত পা টিপানি, মাথা টিপানি, কাপড় ধুইয়া নি, আবার শরীরে কি যেন মাইখানি, কি সুবাস করে, তারপর বকশিস দিয়ে বিদায় নি। নীলিমা অবাক হয়ে বলল, তাহলে ভয় পাও কেন? কান্না করো কেন? ভয় তো প্রথম দিন হেগো কথা মতো পারি নাই বললা বকার সাথে মারছিল, এই জন্যই তো ভয় পাইছিলাম। তো কাল কিছু ভুল হয় নাই? নীলিমা অবাক হয়ে তাকিয়ে রইল। তুলি ফিসফাস শব্দে বলল, ওই যে বড় সাহেব আসতেছে বহু, অমর চাইয়া না থেকে কাজ করো, চাউকে সুতা দিল বইলে। নীলিমা চিবুক নামিয়ে কাজ করলেও মন তার ভীষণ তেতো হয়ে যায়। ভাবতে লাগলো এসব সত্যি নাকি মিথ্যা। নীলিমার মন কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তবুও মনকে শান্ত রেখে কাজে মন দিল। ইকরাম শরীফ হাঁটতে হাঁটতে রোকমানের দিকে এসে দাঁড়ালো। রোকমান কেমন চিন্তিত হয়ে বসে আছে। ইকরাম গলা খাঁকারি দিয়ে বলল, কিরে আজ সকাল সকাল এদিকে? রোকমান চমকে উঠে দাঁড়ালো, আমতান্ত করে বলল,
বড় চাচি যান পাঠিয়ে দিয়েছেন। ইকরাম আগা করে পর্যবেক্ষণ করে বলল, এমন করে কাঁপতে আছিস কেন? সমস্যা? জি ভাইজান, শরীর একটু খারাপ। মহলে যা, আমি আছি এদিকে। জি ভাইজান। রোকমান চলে যায়। ইকরাম চারপাশে নজর ফিরিয়ে দেখলো একবার, পরপরই পা বাড়িয়ে দিল নীলিমার উদ্দেশ্যে। নীলিমার পাশে ইকরাম দাঁড়িয়ে পড়ল, অথচ আজ নীলিমা আর টের পেল না। এতটাই চিন্তায় মগ্ন, কারোর উপস্থিতি টের পেল না সে। ইকরাম গলা খাঁকারি দিয়ে বলল, শরীর ঠিক আছে তোমার? নীলিমা নিরুত্তর রইল। ইকরাম ভাবলো মন খারাপ হয়তো, আর একটু গলা বাড়িয়ে বলল, তুমি ঠিক আছো ধাক্কা বলে? এরপরও নীলিমা নিরুত্তর রইল। ইকরামের সন্দেহ গভীর হয়। চুপচাপ নিঃশব্দে হাত ভেঙে বসে নীলিমার পাশে, মাথা হেলে উঁকি দিয়ে চোখ রাখত নীলিমার দিকে। এতক্ষণ ইরাবালা সবটা পর্যবেক্ষণ করলেও সন্দেহের অবকাশে আছিয়াকে পাঠিয়ে দেয়। ইকরাম তাকিয়ে আছে নীলিমার চোখের দিকে, চোখ যেন মহাসাগরের উত্তাল ঢেউ, যার গভীরে কেউ পড়লে মৃত্যু নিশ্চিত। তবুও লোভ হয়, একবার ওই চোখের খাদে পড়ে রিস্ক নেওয়া যায়। যতবার নীলিমা চোখ ঝাপটায় ইকরামের শির দ্বারায় ভাঁজ পড়ে ততবারই মনে জাগে নতুন অনুভূতির প্রকাশ। ইকরাম শরীফ। মেয়েলি কণ্ঠে স্বপ্নে আসা পুরুষের নাম শুনতেই পাশ ফিরে তাকায় নীলিমা। মুহূর্তেই ছুঁয়ে যায় কপালে কপাল, ছুঁয়ে যায় না। চোখাচোখি হয় দুজনের। নীলিমা ইকরামকে এত কাছে দেখে ভড়কে যায়, পিছিয়ে যায় সহসা, হাত বিঁধে কাঠের তীরের মতো সূচালো কিছু। সেই ব্যথাকে হজম করে দাঁড়িয়ে পড়ল নীলিমা। সালাম ঠুকে বলল, মাফ করবেন সাহেব। আছে এগিয়ে আসে, পুরো শরীরে ওড়না দিয়ে ঢাকা, শুধু মুখ স্পষ্ট। এসে বলল, তুমি সেই না কাল তোমরা যে আমাকে বাঁচালে? নীলিমা মাথা নাড়িয়ে সায় জানালে। আছিয়া বলল, তোমার চোখ দুটো ভীষণ চেনা হয়ে গেছে। বলে ইকরামের দিকে তাকালো আছিয়া। মুহূর্তেই থমকে যায়, তার কল্পনার থেকে অসম্ভব সুন্দর দেখতে ইকরাম। আপনা আপনি ঠোঁটে হাসি ফুটে ওঠে, পরপরই কিছু একটা ভেবে মৌলিক সেই হাসি ইকরাম চেনে না বিধায় বলে উঠল, কি তুমি নতুন এসছো? নীলিমা অবাক হয়ে তাকালো, ভাবলো নিজের হবু বউকে চেনেন না, কি আজব লোক। আছিয়ার খুব হাসি পেলেও আজ কেন জানি হাসলো না। নেহাত সাদা মনের মানুষ, না হলে তো লঙ্কা ফোড়ন পারত। আছিয়া বলল, আমি আসিয়া শাহেজাদি। ইকরাম মাথা চুলকে হাসলো, অপরাধের ন্যায় বলল, আমি দুঃখিত, আসলে কখনো দেখিনি তো, তাই চিনতে পারিনি। নীলিমার বলতে ইচ্ছে করলো, প্রথম দেখাটা বাসর ঘরে হলে কি করতেন সাহেব? বলা হলো না, চুপচাপ কাজে বসে পড়লো। ইকরাম ও আছিয়া কথা বলতে বলতে দূরে চলে গেল। তুই মোর সাথে কথা বলছিস না কেন কালাহাতি? আচ্ছা হয়ে আছে কপালে হাত ঠেকিয়ে। পারুলকে দেখলেই তার রাতের কথা মাথায় হানা দেয়। পারুল পায়নকে বসে বলল, গায়ে ময়লা নিয়ে শুয়ে আছিস, অথচ মুই। শালি কালা বান্দরিনী, চুপ থাক, না হয় বের হয়ে যা কক্ষ থেকেই। পারুল টলমল নয়নে তাকালো। এখন চোখ সরিয়ে নিয়ে বন্ধ করে বলল, ফ্যাচ ফ্যাচ শব্দ যেন না হয়, কথায় কথায় খালি কান্না। তুই যদি মোর সাথে এমনি করবি, বিয়ে করলি কেন? দেহ দরকার আসিল সেটা বললেই পারতি। এখন রাগে উঠে বসে বলল, ব্যাটারি চুপ, কথা বুঝিস না, দূর হ সামনে থেকে। পারুল অবাক হয়ে তাকিয়ে রইল, গাল বেয়ে পড়তে লাগলো অশ্রু। এখন নামলো, পাঞ্জাবি খুলে দূরে ছুঁড়ে মারলো। সহসা পারুল নেমে এসে ইখনের কাঁধে হাত বুলিয়ে বলল, কই ছিলি তুই? জখমগুলা তো তাজা, নিশ্চয়ই কোনো মাইয়ার নিয়ে ফুর্তি ছিলি। ইখন রেগে যায়, চেঁচিয়ে উঠে বলল, হ্যাঁ গিয়েছিলাম এক মেয়ের কক্ষে। তোর সমস্যা আছে নাকি তোর সুখের অভাব হচ্ছে সেজন্য? থামলো ইখন, জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, এখন থেকে সব মেয়ের কক্ষে যাব, দরকার পড়লে নিয়েও আসবো। পোষালে থাকবি, না পোষালে দূরে চলে যাবি। ইখন রাগান্বিত চোখে তাকিয়েছে, নিঃশ্বাসের গতি অনবরত। পারুল চোখের পানি মুছে নিয়ে কাতর চোখে তাকালো, বলল, আপনার শরীরে অন্য মাইয়ার গন্ধে যদি মুই আচ্ছন্ন হই, তবে মুই দম বন্ধ রাখিব। যখন আপনি ফিরে আইবেন, তখন মুই পুনরায় আপনারে ভালোবাসিব। তবুও ফিরে আইসেন। আপনি না ভালোবাসলেও মুই আপনারে অনেক ভালোবাসি। ইখন বসে পড়লো বেথের সোফায়, চোখ বন্ধ করে কপালে হাত দিয়ে ভাবলো, মান কি সত্যি বলেছিল নাকি আমার হাত থেকে বাঁচতে মিথ্যের আশ্রয় নিয়েছিল? কই পারুলের ব্যবহারে তো কিছু বোঝা গেল না। না, পারুলের সাথে খোলামেলা আলাপ করতে হবে। বলেই চোখ মেলে তাকায় ইখন। না, পারুল নেই। মেয়েটা নিঃশব্দে বেরিয়ে গেল। রোকমান তখন কক্ষ থেকে বের হয়ে আসে। পারুলকে দেখেই কেমন ভয় চুপসে যায়। না দেখার ভান করে চলে যেতেই মনিকা সামনে এসে দাঁড়ালো। দুষ্টু হেসে ভ্রু নাচিয়ে বলল, রাত কেমন কেটেছে দেবর?
পারুল চমকে উঠে তাকালো ওদের দিকে। রোকমান ভয়ে একবার পারুলের দিকে তো মনিকার দিকে তাকালো। মনিকা রোকমানের দৃষ্টি অনুসরণ করে পারুলকে দেখে ভাবলো হয়তো পারুলকে দেখে ভয়ে কিছু বলছে না। মনিকা রোকমানকে টেনে একটু দূরে নিয়ে বলল, আমি জানি রোকমান, তোমরা তিনজন মিলে যে আসিয়াকে কক্ষে নিয়ে গিয়ে থামুন ভাবিজান, সবটা আপনার বিভ্রান্ত ধারণা। নিশ্চিত আপনি ঘুমের মধ্যে হাঁটেন। এইসব বাদ দিয়ে ভাইজানকে সময় দিন, যান। বলেই হাঁপ ছেড়ে বাঁচার তাগিদে পা বাড়িয়ে চলে যায় রোকমান। মনিকা হতভম্ব হয়ে বলল, এটা কি হলো? আষাঢ় মাস বাংলা মাসের বিশেষ সময়। এ মাসে বর্ষার প্রারম্ভ ঘটে এবং প্রকৃতি এক নতুন রূপ নেয়। আকাশে ঘন মেঘের ছায়া, বর্ষার প্রথম বৃষ্টি মাটিতে নেমে আসে আর চারপাশে সবুজের স্রোত বইতে শুরু করে। এই সময় কদম, কৃষ্ণচূড়া ও শেফালি ফুল ফুটে ওঠে। প্রকৃতির কোলে এক অদ্ভুত সাজে। বৃষ্টির সঙ্গে মানুষের মনেও আসে এক বিশেষ রোমাঞ্চ। কৃষকেরা মাঠে নেমে পড়েন নতুন ফসলের কাজ করতে। সাধারণ মানুষ নামেন নারায়ণ কাছে। আষাঢ় মাস বৃষ্টি ও মেঘের ছায়া ভরা, প্রকৃতির এক অপরূপ রূপে সাজানো। এ মাসে বৃষ্টির ছাপটে প্রেমের অনুভূতি নতুন করে জাগে। নরম মাটির গন্ধ, বৃষ্টির শব্দ, এসব যেন হৃদয়ের কোণে প্রেমের সুর বাজায়। মৌসুমী বাতাসে ভাসে কচি পাতার সুবাস, আর কাকিয়ে ডাক যেন প্রেমের চিঠি। দুজনের চোখে চোখ ঢেকে বৃষ্টির মধ্যে হেঁটে চলা, হাত ধরে থাকা, এর যেন প্রেমের এক বিশেষ মুহূর্ত। আষাঢ়ের রাতে বৃষ্টির ধারে বসে থাকা, দূরের অন্ধকারে ছুঁয়ে থাকা এক অপরূপ অনুভূতি। এইটুকু লিখে থামলো ইকরাম, হাসলো আনমনে। তার যে লিখতে ভালো লাগে। আজ হঠাৎ বৃষ্টির আগমনে কাজে ব্যাঘাত ঘটে। পরপরে নীলিমার কাজের গতির কথা মনে আসতেই ফের হাসলো ইকরাম। মেয়েটা যেভাবে কাজের জায়গা ঢাকতে হা হুতাশ করছিল, মনে হচ্ছিল কোনো হীরার খনি বৃষ্টির পানিতে ধুয়ে যাবে। পরপর যখন দাঁড়িয়ে আকাশপানে চেয়ে জোরে নিঃশ্বাস নিতে নিতে ভিজতে লাগলো, মোহিত হাত ঝটকা দিয়ে সরাতেই পারেনি সেখান থেকে। অগতা মোহিত বোনকে পাঁজাকোলা করে নিতেই সে দৌড়ে পালায়। ইকরাম ফের হাসলো, মাথার পেছনে হাত রেখে চেয়ারে গা এলিয়ে দিয়ে ভাবলো, তুমি কেন নিষিদ্ধ ফুল হলে থাকা বলি? কেন আমার বেলি ফুল হলে না, যে ফুলের গন্ধ আমি মাতোয়ারা হতে চেয়েছিলাম? তুমি নিষিদ্ধ ফুল, যে ফুলের গন্ধ নেওয়া বারণ। ইকরাম আসবো? মায়ের গলা শুনে ইকরাম দাঁড়িয়ে বলল, আসেন আম্মাজান। ইরাবালা পালঙ্কে বসে কোনো দ্বিধাবোধ না করে বলল, আমি যাচ্ছি কালই তোমাদের বিয়েটা সম্পূর্ণ করতে। ইকরাম অবাক হয়ে, কাল তো সোমবার আম্মাজান। ইরাবালা অবাক হয়ে বলল, সোমবার তো কি হয়েছে? মানুষের বিয়ে তো শুক্রবার হয় আম্মাজান। ইরাবালা মিষ্টি হেসে তাকিয়ে আছে ইকরামের দিকে। ইকরাম এবার লজ্জা পেল, বলল, না মানে হয় তো। ইরাবালা হাসলেন, উঠে দাঁড়িয়ে বললেন, আমি দেরি করতে চাই না বাবা, তাই যদি তোমার। না আম্মাজান, আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। ঠিক আছে আব্বা, আসছি তাহলে। এ কথাই রইল। জি আম্মাজান। আসিয়া বোনের কক্ষ থেকে বেরিয়ে আসে। পারুলকে দেখলো কেমন উদাস হয়ে বাইরে তাকিয়ে আছে। বাইরের বারান্দায় দাঁড়িয়ে আসিয়া সেদিকে পা বাড়ানোর মনস্থির করলেও কোথা থেকে মনিকা এসে তার হাত ধরে আড়ালে নিয়ে আসে। যদিও সে জানে না পারুল তাদের পিছে। আসিয়াকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে মনিকা ধীর গলায় বলল, কাল রাতে মহলের ওই কক্ষে তুমি ছিলে না আছিয়া? যে কক্ষে ইখওয়ান, রোকমান ও ইব্রাম ছিল, ওরা তোমাকে নষ্ট করেনি? পারুল চমকে উঠে পিছনে ফিরে তাকায়। আসিয়ার সাথে যোগাযোগী হয়। আসিয়া চিবুক নামিয়ে বলল, ছাড়ুন, আমার হাতে লাগছে। উত্তর দাও আসিয়া। চঞ্চলতায় মাতিয়ে থাকা মেয়েটা হঠাৎ এক রাতেই মিয়ে গেল কেমন করে? তুমি নষ্ট হয়ে গেছো তাই না? ইকোয়ান ও রোকমান তো মনে হয় না তোমাকে ছেড়ে দিয়েছে। আর সকাল থেকে কী সব পেঁচিয়ে আছো শরীরে? দাগ লুকানোর চেষ্টা করছো? বলেই ওর না টানতেই আরেফা সেখানে এসে বলল, তাকে খুঁজে পাচ্ছি না। নিজের মতো। মনিকা রাগান্বিত চোখে তাকালো। পরপর আরেফা পারুলকে এক পলক দেখে আসিয়াকে নিয়ে চলে যায়। মনিকাও ক্ষান্ত হওয়ার মেয়ে নয় বলে চলে যায় সেখান থেকে। পারুল আঁচলের মুখ চেপে ধরে বলল, তাহলে সাহেব আসিয়ার লগে রাত কাটাইছে? শরীরে তাহলে এই সবের দাগ আসিল? মুই তাহলে মিথ্যা আন্দাজ করে নাই? এই মাইয়া এত খারাপ, এত নীচ? না, ইকরাম সাহেবের লাগান ভালো মানুষের সাথে হ্যার বিয়া হইতে পারে না। সাহেবরে বলা দরকার। হ্যাঁ, বলা তো দরকারই। তার আগে আসিয়ার লগে কথা কনের দরকার।
রাতের নিস্তব্ধতায় ইকরাম শুয়েছিল। চাঁদের আলো তার মুখে পড়ছিল জানালা ভেদ করে, আর মনে পড়ছিল দুটি নাম, আছিয়া এবং স্বপ্নচারিতা। একদিকে আছিয়া, যার সঙ্গে পরিবারের সম্পর্কের বাঁধন, অন্যদিকে সে যে তার স্বপ্নে এসে মায়াবী চোখে তাকাতো। ইকরামের মনে ভিড় জমেছে। আছিয়া তার জন্য নিরাপত্তা, স্থিতিশীলতা, কিন্তু সে তার হৃদয়ের অন্তরে অজানা এক আকর্ষণ। রাতের নিস্তব্ধতায় ইকরাম ভাবছিল কিভাবে এই দুই দিককে মিলিয়ে ভবিষ্যৎ গড়বে। স্বপ্নে আসা সেই মুখখানা যেন প্রতিটি রাতের সঙ্গী। যখনই সে চোখ বন্ধ করে, তার মুখ ভেসে ওঠে হাসির রেখার লুকানো রহস্য, গহীন চোখে সেই চোখের দৃষ্টি। কিন্তু বাস্তবতা হলো আছিয়া তার পরিবার ও সমাজের প্রত্যাশা। ইকরামের মনে আসে একটি চিরন্তন প্রশ্ন, কি সে মনের কথা শুনবে, না পরিবার ও সমাজের আবেগকে গুরুত্ব দেবে? রাতের স্নিগ্ধতা তার চিন্তাকে গভীর করে দিচ্ছিল। চোখ বন্ধ করে ভাবল, জীবন এমন এক পসরা যেখানে সিদ্ধান্তগুলো নিতে হবে সাহসের সঙ্গে, কারণ ভালোবাসা ও দায়িত্ব দুটোর মধ্যে সামঞ্জস্য খুঁজে পাওয়া সহজ নয়। অবশেষে রাতের শান্তিতে ইকরাম নিজেকে প্রশ্ন করল, কিসের সত্যিকারের সুখ? সেই সন্ধিক্ষণে যে আশা করছিল একদিন সে উত্তর পাবে, যখন স্বপ্নের মুখটি সরাসরি সামনে আসবে। ভাইজান। ইখওয়ানের কণ্ঠে ইকরাম চোখ মেলে তাকিয়ে বসে পড়ল। কি অবস্থা? 2-3 জনের ব্যবস্থা করুন, নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছি, কাল তো সময় পাবেন না। বলছিলাম রাতেও হবে না ইখওয়ান, আজকাল বন্যপ্রাণীরা বেশি আক্রোশে থাকে, লড়াই করতে কি নিচে ক্লান্ত হয়ে যায়। দরজায় কেউ কড়া নাড়ল। ইখওয়ান ও ইকরাম নজর বিনিময় করলো। ইকরাম দরজা খুলতেই পারুল ভিতরে ঢুকে কিছু বলবে, ইখওয়ানকে দেখে থেমে যায়, চমকেও যায় সহসা। ভাবলো, কালাহাতি এখানে কিভাবে আইলো? মুই তো বসার ঘরে ছিনু, নাকি আগের থেকে এখনই ছিল? কিন্তু কক্ষ থেকে তো বের হয় না, তো বাইরে গেছিল, আইলো কখন? ইকরাম ইখওয়ানের দিকে তাকিয়ে ফের পারুলের দিকে তাকিয়ে বলল, কিছু বলবে পারুল? পারুল ইখওয়ানের দিকে তাকালো। ইখওয়ান সন্ধিয়ান চোখে তাকিয়ে আছে। পারুল কপালে চুল সরিয়ে নিয়ে আমতা আমতা করে বলল, না বড় সাহেব, মুই তো ওইটার খোঁজে বের হয়েছিল, কে জানতো উনি এখানে? বলেই চলে যায় রত্র পায়ে। ইকরাম অসহায় চোখে ইখওয়ানের চোখে তাকালো। ইখওয়ান লজ্জায় পড়ে যায়, কাজ চুলকে চিবুক নামিয়ে চলে যায় কক্ষ থেকে। পারুলের সহজ সরল পথচলা, কথাবার্তার জন্য ইকরাম আনমনে হাসলো। পরপর ভাইয়ের ফ্যাকাশে মুখের কথা ভাবতেই ফিক করে হেসে ওঠে। পথে আছিয়াকে পেয়ে পারুল হাত ধরে বলল, এত পালায় পালায় থাকিস কেন সেমরি? চল আড্ডা মারি। না মানে ভাবিজান, আমার শরীরটা। আরে মোর সাথে গল্প করলে চাঙ্গা হইব তোর শরীর, আয়। এই কক্ষে আয়, আগে আমার শরীর চাঙ্গা করার ব্যবস্থা কর। আছে ইখওয়ানকে দেখে চিবুক নামিয়ে নেয়। পারুল আছিয়ার থেকে নজর সরিয়ে ইখওয়ানের দিকে তাকালো। ইখওয়ান নজর সরিয়ে কক্ষের দিকে পা বাড়িয়ে দিয়ে ফের বলল, আমি পৌঁছার আগেই যেন কক্ষে পাই। আছিয়া হাত ছাড়িয়ে নিয়ে চলে যায়। পারুল না চাইতে ওর আগে ফুঁসে চলে যায় কক্ষে, গিয়েই বলে উঠল, কি কবি ক? ইখওয়ান রাগান্বিত চোখে তাকিয়ে রইল। পারুল ফের বলল, কে আছোস কেন? ভাইজানের কক্ষে কেন গিয়েছিলি তুই? তোরে সব কোন লাগবো? তুই কি মোরে কইয়া অন্য মাইয়ারে কাছে চাস যে তুই মোরে কইমি? সোজা প্রশ্নের সোজা উত্তর দে শাকচুন্নি। মুই মানুষটাই টেরা বেকা, সোজা কেমনে কইমু? ইখওয়ান দাঁত চিবিয়ে এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, আমার নামে বিচার দিতে গিয়েছিলি তাই না? কেন কি আকাম করছিস যে ভয় পাস? ইখওয়ান পারুলের মুখ চেপে ধরে বলল, এত পেঁচাল না পেরে বল কেন গিয়েছিলি? শান্ত চোখে তাকিয়ে ধীর গলায় পারুল বলল, তুই কাল রাইতে আসিয়ার লগে ছিলি তাই না সাহেব? ইখওয়ানের মুখের ভঙ্গিমায় সুস্পষ্ট হয় ভয় ও জড়তা। ইখওয়ান সরে যায়, পাঞ্জাবি খুলে বলল, এত গভীর ভাবা বন্ধ কর কালাবান্দরিনী, যা নয় তা বলে মাথা বিগড়ে দিস না। হ্যাঁ, মাথা তোর একারই আছে। বলেই পারুল পালঙ্কে উঠতে গেলে ইখওয়ান রেগে হাত ধরে টানতেই পারুল পড়ে যায়। পারুল কোমরে হাত দিয়ে বলল, ইস, বুড়ি পা হইতেই বুড়ি কোমরটা গেল। ইখওয়ান কোমরে 2 হাত দিয়ে গা দুলিয়ে হেসে ওঠে। পারুল কিঞ্চিত রেগে যায়। ইখওয়ান হাসি আটকিয়ে গোসলে যেতে পা বাড়াতেই পারুল পায়ে পা দিল তার। ইখওয়ান মুখ থুবড়ে পড়ে যায় সহসা। সামনে থাকা টেবিলে লেগে কপাল একটুখানি কেটে যায়। ইখওয়ান রাগে পাশ ফিরে কিছু বলতেই থেমে যায়। পারুল তখন থেকেই হেসেই যাচ্ছে। ইখওয়ান ভ্রু টান টান করে তাকিয়ে আছে। পারুল হাসতে হাসতে বলল, অমন কালা প্যাচার লাগানো তাকায় আছিস কেন? গলা খাদে পরিণত করে ইখওয়ান বলল, তোর হাসি তো মারাত্মক,
হাসলে তোকে সুন্দর লাগে। হাসি মিশিয়ে যায় পারুলের, ঠোঁট বাঁকিয়ে উঠে দাঁড়ালো, রাগান্বিত হয়ে বলল, ধান্দা, সবই রাত কাটানোর ধান্দা। ইখওয়ানের কাল রাতের কথা মাথায় চাপলো। মনে পড়লো রোকমান ও এব্রামের কথা। ইখওয়ান উঠে দাঁড়িয়ে বলল, তোর সাথে আমার কথা আছে, বস এখানে। কিন্তু তোর সাথে মোর কথা নাই, আসিয়ার সাথে কথা ক গিয়া। বলেই পারুল পা বাড়িয়ে দেয় বাইরের দিকে। ইখওয়ান রাগে ধরতে গেলেই আরিফার সামনে এসে বলল, করো নাকি মনিকা? পারুল, আম্মা তোমাকে ডাকছেন, যাও। কাল হলো নতুন দিনের অবকাশ, যেখানে প্রতিটি বিন্দু উষ্ণতা আর আবেগে ভরা। সূর্যের প্রথম আলো যখন মুখে পড়ে মনে হয় যেন প্রকৃতি নিজেই তোমার জন্য এক রোমান্টিক গান গাইছে। শিশির ভেজা ঘাসে পা রাখার সময় মনে বরফে জমে যায়, তাতে পুরো বিশ্ব যেন থমকে যায়। মহলের গেট থেকে একে একে চলে যাচ্ছে সবাই। আসমানি, মোহিত ও নীলিমা পাহারাদারকে জিজ্ঞেস করলে জানতে পারে আজ মহলের বড় জমিদারের মেজ জমিদারের পুত্রের বিয়ে। নীলিমা বুঝতে পারলো আছিয়া ও ইকরামের বিবাহ। মোহিত বিড়বিড় করে বলল, ইকরাম সাহেব বিবাহ করছেন? আপনার মতো নাকি ভাইজান? অভিমানে কথাটি বলে পা বাড়িয়ে চলে যেতে ইখওয়ান মোহিতকে ডেকে উঠল। মোহিতা দাঁড়িয়ে পড়ল। আসমানি বেগম দূরে গিয়ে দাঁড়ালো নীলিমাকে নিয়ে। ইখওয়ান এসে জানালো, আমি রাজীবকে পাঠিয়ে দিতাম তোর কাছে। রাতে আম্মাজান হঠাৎ করে বললেন আজই ভাইজানের বিবাহ দিবে, তাই সকাল সকাল কাজে লেগে পড়তে হচ্ছে। মন খারাপ করিস না, নিজের বিবাহতেও দাওয়াত দিতে পারি নাই। আচ্ছা থাম থাম, আমি কিছু মনে করে নাই। বড় সাহেবকে শুভ বিবাহের শুভকামনা জানিয়ে দিস আমার হয়ে। আমার হয়ে কি রে, তুই আর যাচ্ছিস? সাথে তোর মা বোনকেও নিয়ে আয়। মোহিত নীলিমার দিকে তাকাতে নীলিমা মাথা নাড়িয়ে না বোঝালে ইখওয়ান বলল, পারুল খুব করে চাইছিল যেন তোমাকে যে করেই হোক নিয়ে আসি। বলে কি ইখওয়ান আমি থাকি, ওরা যাক। ইখওয়ান মাথার পিছন চুলকে বলল, পারুল আমাকে শান্তিতে থাকতে দিবে না বন্ধু। নীলিমার হাসি পেল। মোহিত ফের নীলিমার দিকে তাকালো। নীলিমা বলল, মুবিন তো একা বাড়িতে ভাইজান। আসমানি বলে উঠল, পারুল যখন ডাকছে থাক, আমি বৈকালে মুবিনকে সাথে কইরা নিয়ে আসবো নে, তারপর না হয় তখন মোদের সাথে বাড়িতে আসিস। নীলিমা ভাইজানের দিকে তাকিয়ে বলল, আম্মা একা যাইতে পারবে না। পারুম, মোহিত পথে তো সকলে আছে, তুই থাক, দেরি হইলে কারোরই লাগাল পাবার নাও। বলেই আসমানি চলে যায়। নীলিমা তার মায়ের মনোভাব বুঝে হাসলো। এগিয়ে এসে মোহিতের বাহু ধরল। ইখওয়ান ও মোহিত সামনে পা বাড়িয়ে দিতে দিতে গল্পে হারিয়ে যায়। নীলিমা আশেপাশে সাজসজ্জার দিকে তাকিয়ে রইল। মোহিত ও রোকমানকে কাজে লাগিয়ে ইখওয়ান নীলিমাকে পারুলের কাছে নিয়ে যেতে লাগলো। বসার ঘরের দিকে আসতে শাহাবুদ্দিন বলল, কে ওইখানে? পারুলের সই। ইখওয়ান এদিকে আসো একবার। শাহমতের কথা এবার ইখওয়ান পা থামিয়ে নীলিমাকে বলল, পারুল পূর্ব দিকের থেকে 2 নম্বর কক্ষে আছে, ওখানে সবাই আছে, যেতে পারবে তো? নীলিমা সায় জানিয়ে ধীরের ন্যায় পা বাড়িয়ে দেয়। চারপাশে উকিঝুঁকি দিতে দিতে এগিয়ে যাচ্ছে। রোহিত ও মনিকার কক্ষের সামনে পারুলের নাম শুনতেই থেমে যায়। অন্যের কক্ষে কান পাতা ঠিক না ভেবে পা বাড়িয়ে দিতেই মনিকার বলা শেষ কথায় ফের থেমে যায়, দাঁড়িয়ে পড়ে থমকে। এবার রোহিত বলে, আম্মা এসব বিষয়ে চুপ থাকতে বলেছে, থাকো না, কেন কলা কবজা নাড়ছো? নড়বো না। পারুল জানে যে তার স্বামী অন্য মেয়ের সাথে রাত কাটিয়ে এসেছে, তবুও কিভাবে চুপ আছে? আমি হলে তো চলে যেতাম। আহা মনিকা, থামো বলছি। ইচ্ছা করছে না গো, কাউকে কি বলছি? তোমাকেই তো বলছি। আর দেখো আসিয়া মেয়েটা কিভাবে আছে, জনসমক্ষে লজ্জা করছে না? তিনটা বেটার লাগে রাত কাটিয়ে কেমনে বিয়ের পিড়িতে বসেছে, ছি। আর রোকমান ইকতাওয়ান কিভাবে পারলো ভাইয়ের হবু বউয়ের সাথে এসব নোংরামি করতে? অ্যাব্রমের কথা বাদই দিলাম, চুপ থাকো তো মনিকা, দেওয়ালেরও কান আছে। নীলিমা চোখ বন্ধ করে নিল। মনে পড়লো অসহায় পারুলের মায়াবী মুখখানা। ভাবলো, পারুল ঠিক আছে তো? ইখওয়ান সাহেব তো এত নোংরা মানুষ, পারুল যেন কিভাবে আছে, ওর সাথে আগে কথা বলা দরকার। বলেই পায়ের গতি বাড়িয়ে দেন নীলিমা। কাঙ্ক্ষিত কক্ষে এসে দৌড় খুলে বলল, পারুল। আরিফা পিছনে ফিরে তাকায়। আছিয়াকে সাজানো হচ্ছে। পারুল এখানে নেই। আরিফার পরিবারের সবাই এখানে উপস্থিত। আরিফা এগিয়ে এসে বলল, কে তুমি? আমি নীলিমা। পারুল কোথায়? ওহ তুমি, এসো। বলুন না পারুল কোথায়? আরিফা বিস্মিত হয়ে তাকিয়ে থাকার পর বলল, ওহ তুমি, এসো। ধন্যবাদ। বলেই ফের ছুটল নীলিমা।
এক প্রকার উড়ে যেতে পারলে নীলিমা স্বস্তি পেত, এমনভাবে দৌড়ে যাচ্ছে। বসার ঘর অতিক্রম করে যেতেই সামনের দেওয়ালের পাশ থেকে আসা ইকরামের সাথে ধাক্কা খায় নীলিমা। দূরে ছিটকে পড়ে যায় নীলিমা, হাতের কনুই ধরে উঠে দাঁড়ালো। ইকরাম সহসা ঠোঁট এড়িয়ে হেসে বলল, যাক, কথার মান রাখলে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে নীলিমা। প্রশ্নিত চোখে তাকাতেই ইকরাম ফের বলল, ধাক্কা দিয়ে বিয়ের আসরে পাঠিয়ে দিচ্ছ ধাক্কাওয়ালি, তো এইভাবে দৌড়াচ্ছে কেন? পারুলের কাছে বলেই পাশ কাটিয়ে চলে যায় নীলিমা। ইকরাম পিছনে ফিরে কোমরে 2 হাত দিয়ে বলল, আমাকে কেমন দেখাচ্ছে বললেন না যে বেলে ফুল? নীলিমা হতবিহ্বল হয়ে যায়। উপর থেকে নিচ পর্যন্ত দেখল রাজকীয় বিবাহের পোশাকে ভালোই দেখা যাচ্ছে। সেদিকে না গিয়ে নীলিমা বলল, বেলি ফুল? আমার বেলে ফুলের গন্ধ বেশি প্রিয়, তোমারও বেলে ফুল পছন্দ, তাই আর কি ডাকা। আজব নামে ডাকবেন না, কবির গুনাহ হয়। ভালোবেসে কাউকে নাম দিলে সেটাকে গোনা হয় না ধাক্কাওয়ালি। নীলিমা অবাক হয়ে যায়। ইকরাম নিজের বলা কথায় নিজেই বোকা বনে গেল। নীলিমা আর না ঘাটিয়ে পা বাড়িয়ে দেয়। ইকরাম প্রশস্ত হেসে চলে যায়। বসার ঘরে আসতেই পা থামিয়ে ভাবল, ধাক্কাওয়ালি নিশ্চয়ই পারলের কক্ষে গিয়ে মুখের পর্দা সরাবে। যাই, পারলের সাথে কথা বলে স্বপ্নে আসে চোখের সাথে যদি মুখের মিল পাই, তাহলে আমাকে আজ কেউ আটকে রাখতে পারবে না। পারুল গুনগুন করে গান গাইছে আর শাড়ি পরেছে। আর নীলিমার মুখের পর্দা সরিয়ে বলল, পারুল। পারুল পিছনে ফিরে তাকায়। খুশিতে এগিয়ে এসে নীলিমাকে জড়িয়ে ধরে বলল, কখন আসিলি বুবু? পারুলের মুখে হাত নিয়ে বলল, তুই ঠিক আছিস? হ্যাঁ বুবু, দে শাড়িটা পরাই দে। পারুল, ইরফান সাহেব নাকি অন্য মেয়ের সাথে রাত কাটায়, তুই নাকি সেটাই জানিস? পারুল চমকে উঠে 2 পা পিছিয়ে যায়। নীলিমার আর বোঝার বাকি রইল না যে যা শুনেছে আসলে সব সত্যি। ভ্রু সজাগ হয় নীলিমার। মনের অস্থিরতা লুকিয়ে না রাখতে পেরে নীলিমা ফের বলল, সব জেনেও তুই কিভাবে আছিস এই কক্ষে, এই মহলে? তোকে মারেনি তো ইরফান সাহেব? বলেই এগিয়ে এসে চিবুক তুলে নেয় পারুলের। পারুল টলমলো নয়নে তাকিয়ে বল, তাই কয় যাইনি বুবু সৎ মায়ের কাছে? তোর মনে হয় জায়গা দিবে মোরে? জানিস আব্বা আজ পর্যন্ত খবর নেয়নি। নীলিমা বুকে আগলে নিয়ে বলল, কাঁদিস না, আমার সাথে আর চলে যাবি। আর ওই মেয়েটা দেখতে তো ভালোই মনে হলো। 3-3টা পরপুরুষের সাথে রাত কাটিয়ে কি করে আছে সবার সামনে বউ সেজে। আচ্ছা পারুল, জমিদার ইকরাম শরীফ জানেন তো? পারুল মুখ তুলে বলল, চুপ থাক বুবু, উনি জানেন না, আম্মা জানাইতে নিষেধ করছে। নীলিমা অবাক হয়ে বলল, আম্মা? হ্যাঁ বুবু, উনারই আম্মা। ও, যা ধর্মের যা কুলায় তাই করুক, কিন্তু তুই এই পাপের মহল থেকে আমার সাথে কিন্তু আমাদের বাড়িতেই ফিরবি। সে না হয় পরে দেখুন যাইব। কি পরে? দরজার আড়ালে থেকে ইকরাম 2 হাত মুষ্টিবদ্ধ করে নিল। চোখ বন্ধ করে নিয়ে বলল, আমাজান, শেষমেশ আপনি আমাকে ঠকালেন। বিয়ে বাড়ির প্রস্তুতিতে রোকমান ও মোহিত সদর দরজায় ফুল লাগাচ্ছে। ইখন ও রোকমানকে খাপাতে এসে বলল, মোহিত, দেখিস এরপর যার পালা, আমরা আজকে তার জন্য মেয়ে দেখতে যাব, শুনে রাখিস। রোকমান আতঙ্কিত হয়ে বলল, কিন্তু আমি তো এখনো বিয়ের জন্য প্রস্তুত না। ইখন হেসে বলল, তোর কথা বলেছি নাকি? আমি মোহিতের কথা বললাম। মোহিত ও ইখন রোকমানের বিষণ্ণ মুখটা দেখে ঠোঁট টিপে হাসল। ফের ইখন বলল, প্রস্তুত না, আবার এক্ষুনি মেয়ে আছে বলেই সোজা বিয়ের পিঁড়িতে বসে যাবি? মেয়ে রেডি আছে তো, জানা তুই করে নে। মোহিত রোকমানের কথাই বলল, তুই যদি না যাস আমরা তো মেয়ে নিয়ে আসবো, তাহলে আমি করে নেবো বিয়েটা। রোকমান মন খারাপ করে বলল, আচ্ছা, কিন্তু যদি মেয়েটা তোমাকে পছন্দ না করে আমাকে দিয়ে দিও। ওরা দুজন হেসে উঠল। ইখন তখন বলল, দেখি তোর সাথে মানানসই মেয়ে পেলে আমি জানাবো, আর যদি না পাই তাহলে সব মেয়েদের কাছে গিয়ে বলবো আপনারা কি সবাই আমার ভাইয়ের জন্য এসেছেন, কিন্তু আমার বলদ ভাই তো একটা বিয়ে করতেই প্রস্তুত নেই, এতগুলা করবে কি করে? বলেই মুহূর্তে হো হো করে হেসে উঠল ইখন ও মোহিত। সে সময় ইকরাম এসে থমথমে গলায় বলল, রোকমান আমার কক্ষে আয়, আর সেটা খুব তাড়াতাড়ি। বলেই চলে যায় ইকরাম। তারা নজর বিনিময় করলো। রোকমান আসছি বলে চলে যায় সেখান থেকে। শালা বলদ। বলা শেষে ফের হাসতে লাগলো তারা। সন্ধ্যার বর্ণিল আলোর বিয়ের আসরে সবকিছু রঙিন ও উৎসব মুখর, কিন্তু ইকরাম একা। তার মনে এক গোপন দুশ্চিন্তা। সে জানে আজকের এই আনন্দের পেছনে তারা এক অন্ধকার সত্য লুকিয়ে রেখেছে তার থেকে। মহলের লোকজনেরাও তার সামনে মুখোশ করে আছে। আমার এত তাড়া দেওয়ার কারণ এই ছিল তাহলে। আমাকে বুঝালো আসিয়াদের মহল দূরে হওয়ায় এইখানে বিবাহের কার্যক্রম করা হবে।
আহা কি অভিনয়! তবুও সে সবাইকে সাধুবাদ জানাচ্ছে, কিন্তু তাদের অজান্তেই সে জানে সে কতটা ঠকেছে। বাকি সবার মুখে হাসি নাচ গান চলছে, কিন্তু ইকরামের মনে যেন থমথমে পরিবেশ। সে ভাবে এই হাসির আড়ালে কোথাও কি ওই সত্যি জায়গা আছে। অস্থিরতায় ভুগতে ভুগতে তার হৃদয়ের গোপন কোণে একটি ভয়ঙ্কর ভবিষ্যৎ তাকে ক্রমাগত তাড়িয়ে নিয়ে যাচ্ছে। মাওলানা দোয়াত কলমে লেখা শেষ করে আসিয়াকে বলে উঠলেন, আমি আসিয়া শাহজিদি নীলকুঞ্জ মহলের জমিদার শাহাবুদ্দিনের কনিষ্ঠ পুত্র লোকমান শরীফকে 6 আনা ভরের গহনা বুঝিয়া পাইয়া কবুল করিলাম। আসিয়া ঘুমটা তুলে বোনের দিকে তাকিয়ে আছে। শাহাবুদ্দিন নামটা কানে আসতে সবাই চমকে মাওলানার দিকে তাকিয়েছিল। ইরাবালা ভয়ে ইকরামের দিকে তাকালো। ইকরাম শান্ত চোখে তাকিয়ে শাহাবুদ্দিন খ্যাক করে বলল, পুত্র আমার বিয়ে করেছে আর আমি জানি না? একেবারে খাতা কলমে আমার নামেই উঠে গেল। সবাই হতভম্ব হয়ে তাকাতাকি করছে। নীলিমা পারুলের বাহু ধরে বলল, কি হচ্ছে রে পারুল, মনটা খচখচ করছে কেন? বলো না, ভুল হচ্ছে কোথাও। বসে আছে আমার পুত্র, নাম বলছেন শাহাবুদ্দিন, আর ওর পুত্রের হিসাবটা গোলমেলও গেল না? মাফ করবেন জমিদার সাহেব, আমাকে তো ইকরাম বাবাজি তাই বলেছেন। সবাই ইকরামের দিকে তাকিয়ে রইল। ইকরাম বিয়ের আসর থেকে নেমে আসে। সহসাই বরবেশে উপস্থিত হয় রোকমান। ইকরাম সামনে এসে দাঁড়িয়ে বলল, জি আমি বলেছি বিয়েটা রোকমান করবে। সবাই দাঁড়িয়ে পড়ল হতবিহ্বল হয়ে। আছিয়া দাঁড়িয়ে আগে বলল, আমাকে কি পুতুল পেয়েছেন? আমার জীবনটা কি পুতুল পেয়েছ আসিয়া? বিয়ের আগে 3 পুরুষের সাথে রাত কাটিয়ে আমার জীবনটা নষ্ট করার মানে কি? বিদ্যুৎ চমকানোর মতো সবাই চমকে ওঠে। এব্রাম ও জন চোখাচুকি করে। ইরাবালা ধমকের সুরে বলল, চুপ করো ইকরাম। আপনি থামুন আম্মাজান। শাহমাও তবাক হয়ে বলল, ইকরাম গলা নামিয়ে কথা বলো, ভুলে যেও না তোমার আব্বা আছেন উনি। ভুল তো উনি করেছেন আমার সাথে আব্বাজান। এমনকি আরেফার বাবাকে রেখে সবাইকে কক্ষে পাঠিয়ে দেয়। উপস্থিত শুধু ইখন, রোহিত, শাহাবুদ্দিন, রোকমান, শাহমত, ইকরাম, আরিফা, আছিয়া, রমিলা ও ইরাবালা সহ আছিয়ার বাবা আমানুল্লাহ জমিদার, মনিকা, পারুল ও নীলিমা সহ সবাই পর্দার আড়ালে। মহল পর্যাপ্ত ফাঁকা হতে ইরাবালা বলল, তোমাকে এসব কে বলতে বলেছে ইকরাম? তার আগে আপনি বলুন, এমন অন্যায় কি করে করলেন আমার সাথে? এর জন্য আপনার এত তাড়া ছিল? এর জন্য আসিয়ার পরিবারকে ডেকে পাঠিয়েছেন? যা হয়েছে সবটা সামান্য ভুল ইকরাম। সেই সামান্য ভুলে আমার গোটা জীবন নষ্ট হয়ে যাবে আম্মাজান। খোলসা করে বলবে ইরাবালা কি হয়েছে? ইরাবালা শাহমতের প্রশ্নের উত্তর দিল না। ফের ইকরামকে বলল, তোমাকে এই আসরেই বিয়ে করতে হবে ইকরাম। আসিয়াকে না করলে আলিয়াকে করতে হবে। আলিয়া হক চকিয়ে একবার বোন তো আরেকবার ইকরামের দিকে তাকালো। শাহাবুদ্দিন বিড়বিড় করে বলল, এই মহিলা চাইছেটা কি? গোটা আমেনার আমানতগুলো মহলে তুলে কি ভজন শুরু করবে? তার চেয়ে আম্মাজান এই আসরে আমার জানাজার ব্যবস্থা করুন। বক্ষ ছলকে উঠল ইরাবালার। শাহমত চোখ বন্ধ করে নিলেন। ইকরাম পা বাড়িয়ে দিতেই আছিয়া রাগান্বিত হয়ে বলল, আপনাকে ওসব কে বলেছে সাহেব? এইটুকু শুধু বলে যান। ইখন ভয়ে অস্থির, সে অনবরত ঘামছে। মনিকা মনে মনে বলল, আমার বলাতে শুনেনি তো? আমার নাম নিলে আম্মা তো আজকে মেরেই ফেলবে। ইকরাম তখনই পা থামিয়ে দাঁড়িয়েছিল স্থির। এবার আমানুল্লাহ বললেন, কি হলো আমার মেয়ের?